আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরফি দিবা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতি ও আঞ্চলিক সমঝোতা প্রচেষ্টাকে স্থায়ী কাঠামোতে রূপ দেওয়ার উদ্যোগ নতুন গতি পেয়েছে বলে জানিয়েছে এক্সিওস। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয়ই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। এই আলোচনায় মূল লক্ষ্য হল লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থায়ী সমঝোতাকে দীর্ঘমেয়াদী আঞ্চলিক চুক্তিতে রূপান্তর করা। সূত্র অনুযায়ী সুইজারল্যান্ডের একটি শীর্ষ পর্যায়ের স্থানে অনুষ্ঠিতব্য এই বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা জ্যারেড কুশনার, যিনি আগে থেকেই সেখানে অবস্থান করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করেছেন বলে জানানো হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনার পরিবেশ আবারও সক্রিয় হয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। এই প্রক্রিয়ার মধ্যে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা সামগ্রিক আঞ্চলিক উত্তেজনা কমাতে সহায়ক হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লড়াই থামানোর পেছনে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা কাজ করেছে এবং ইরানও এতে সহায়তা করেছে। তবে ইসরায়েল এই চুক্তির অংশ নয় বলে জানিয়েছে, যা ভবিষ্যৎ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন পরিস্থিতিকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। এই অস্থায়ী সমঝোতার অংশ হিসেবে ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার শর্ত রাখা হয়েছে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল, সম্পদ মুক্তি এবং পুনর্গঠন সহায়তার মতো অর্থনৈতিক প্রণোদনার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে তেল রপ্তানিতে অস্থায়ী ছাড়ের বিষয়েও আলোচনায় এসেছে। তবে ওয়াশিংটনে এই চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। বিশেষ করে রিপাবলিকান শিবিরের একাংশ মনে করছে, এতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ছাড় দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র দুর্বল অবস্থানে যায়নি, বরং ইরানই আলোচনায় আগ্রহী হয়েছে। তিনি বলেন, 60 দিনের এই সময়সীমার মধ্যে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং কোনো অর্থনৈতিক ছাড় দেওয়া হবে না। সার্বিকভাবে লেবাননের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের কূটনৈতিক পুনর্গঠনের সম্ভাবনা তৈরি হলেও চূড়ান্ত চুক্তি এখনও বহু জটিল ও অনির্ধারিত ইস্যুর উপর নির্ভর করছে। লেবাননে ইসরায়েলের নৃশংস সামরিক অভিযান নিয়ে দুই নেতার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতির খবরের মধ্যেই গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশংসা করেছেন। তিনি তাকে একজন যোদ্ধা প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন। অথচ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে, ইরানের সঙ্গে চুক্তি ভেস্তে দিতে বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো কিছু করতে পারেন। ওয়াশিংটনকে দেয়া কাতারের উপহার নতুন এয়ারফোর্স 1 বিমান উন্মোচনের পর ট্রাম্প গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া আগ্রাসনের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে খুব ভালোভাবে লড়াই করেছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে, বেনিয়ামিন নেতানিয়াহু এমন কিছু পদক্ষেপ নিতে পারেন যা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, এই সপ্তাহে ছড়িয়ে পড়া এক প্রতিবেদন সহ বিভিন্ন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। নতুন এই গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে ইসরায়েল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকার স্বার্থে দেশের জনগণকে বোঝাতে চাইবেন, তিনি লেবানন থেকে সেনা প্রত্যাহার করবেন না এবং হিজবুল্লাহর সঙ্গে লড়াই আরও তীব্র করতে চান। প্রতিবেদনে ট্রাম্পের শান্তি স্মারকের শর্তাবলী নিয়ে ইসরায়েলের অসন্তুষ্টির কথাও বলা হয়েছে, যা ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখার ক্ষেত্রে ইসরায়েলের বৃহত্তর লক্ষ্যকে ব্যাহত করছে। ইরানের মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা হাই কাউন্সিল অফ হিউম্যান রাইটস যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে। ওই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছিল যে ইরানের স্থগিত বা অবরুদ্ধ সম্পদ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের যুদ্ধজনিত ক্ষতির কিছুটা ক্ষতিপূরণ দেয়া যেতে পারে।
আজ প্রকাশিত এক বিবৃতিতে এইচএসসিএইচআর জানায়, এ ধরনের কোনো উদ্যোগ যেখানে একতরফাভাবে একটি দেশের সম্পদ জব্দ, স্থানান্তর বা পুনর্বণ্টন করা হয় আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিশেষ করে এটি রাষ্ট্রীয় সার্বভৌম ইমিউনিটি নীতির পরিপন্থী, যা কোনো দেশের সম্পদকে অন্য দেশের একতরফা জব্দ বা দখল থেকে সুরক্ষা দেয়। সংস্থাটি জোর দিয়ে বলে, কোনো রাষ্ট্রেরই অধিকার নেই অন্য কোনো দেশের সম্পদের ব্যবহার বা বণ্টন সম্পর্কে এককভাবে সিদ্ধান্ত নেয়ার। বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সম্পদ জব্দ বা বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ, বিশেষ করে যখন তা একতরফা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের সঙ্গে যুক্ত হয়, তখন তা ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করে। এ ধরনের নীতি সাধারণ জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এইচএসসিএইচআর উল্লেখ করে যে, জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বহুবার একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। এসব পদক্ষেপ অনেক সময় খাদ্য, চিকিৎসা ও মৌলিক পরিষেবার প্রাপ্যতাকে বাধাগ্রস্ত করে, যা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। সংস্থাটি আরও জানায়, ইরানের সম্পদ বাজেয়াপ্ত বা পুনর্বণ্টনের যে কোনো প্রচেষ্টা আন্তর্জাতিক আইন ও ন্যায় বিচারের পরিপন্থী হবে। এ ধরনের কাজের পূর্ণ আইনগত ও আন্তর্জাতিক দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। শেষে এইচএসসিএইচআর সতর্ক করে বলে, ইরান তার জাতীয় সম্পদ রক্ষার জন্য সব ধরনের আইনগত ও আন্তর্জাতিক প্রক্রিয়া ব্যবহার করে বিষয়টি সামনে এগিয়ে নেয়ার অধিকার সংরক্ষণ করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইরাকের নতুন গোপন সেল গঠন করেছে। উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেখানে হামলা চালানোই এদের কাজ। আগে যেসব মিলিশিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হতো, নজর এড়াতে সেগুলো বাদ দিয়ে নতুন এসব সেল তৈরি করা হয়েছে। ইরাকের 8টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী 3 থেকে 4টি সেল গঠন করা হয়েছে। প্রতিটি সেলে রয়েছে প্রায় 10 জন করে অভিজাত শিয়া যোদ্ধা। এরা গত 20 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত ইরাকের দক্ষিণাঞ্চলের বসরা ও সামাওয়া শহরের কাছাকাছি মরুভূমি থেকে অন্তত 7টি ড্রোন হামলা চালিয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থাপনা ছিল এসব হামলার লক্ষ্য। সূত্রগুলো বলছে, এসব যোদ্ধার একটি অংশ এসেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি মোর্চা থেকে। এই মোর্চার অনেক শিয়া গোষ্ঠী রয়েছে। নতুন এই সেলগুলো ওই মোর্চার কমান্ড কাঠামোর বাইরে গিয়ে কাজ করে এবং আইআরজিসির কাছে সরাসরি প্রতিবেদন জমা দেয়। 8টি সূত্রের মধ্যে রয়েছেন 2 জন ইরাকি সামরিক কর্মকর্তা, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 5 জন স্থানীয় মিলিশিয়া কমান্ডার। মিলিশিয়া কমান্ডারদের মতে, নতুন সেল গঠনের ঘটনা ইরানের কৌশলে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এতে বোঝা যায়, আঞ্চলিকভাবে শক্তি প্রয়োগের সক্ষমতা ধরে রাখতে ইরান এখন আরও ছোট ও নিয়ন্ত্রিত গোষ্ঠীর উপর নির্ভর করছে। তাদের মতে, ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো দুর্বল হয়ে পড়া এবং তেহরানের সামরিক ও অর্থনৈতিক সম্পদ সীমিত হয়ে আসার কারণে এই পরিবর্তন এসেছে। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক ফোন আলাপে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে এবং এই কূটনৈতিক উদ্যোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে ও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। আলোচনায় ক্রাউন প্রিন্স বিশেষভাবে উল্লেখ করেন যে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতিতে এ ধরনের সমঝোতা ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তার জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি যদি কার্যকরভাবে বাস্তবায়িত হয়, তবে তা টেকসই ও স্থায়ী একটি চুক্তির পথ খুলে দিতে পারে, যা দীর্ঘমেয়াদে সংঘাত হ্রাসে সহায়ক হবে। তিনি আরও বলেন, কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকলে তা শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করবে না, বরং সমগ্র অঞ্চলে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাও জোরদার করবে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন, যেখানে বলা হয় 18 জুন স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকটি এমন একটি প্রচেষ্টার অংশ যার লক্ষ্য ছিল 28 ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের অবসান ঘটানো, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার পর ইরানের সঙ্গে বড় ধরনের উত্তেজনায় রূপ নেয়। দুই নেতা আশা প্রকাশ করেন যে, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী অস্থিরতা কমাতে সহায়ক হবে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে একটি আরও স্থিতিশীল আঞ্চলিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে, যেখানে প্রতিযোগিতা নয় বরং সহযোগিতাই হবে প্রধান ভিত্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।